আয়নাঘর এক অদ্ভুত কল্পকাহিনীর মতো শব্দ, যা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কষ্টকর, কিন্তু বাস্তব বড় সত্য, নির্মম। ফ্যাসিজম কায়েম করতে বিগত সরকারের সময় নানা শ্রেণী পেশার মানুষকে গুম করে ফেলা হতো। তারপর বছরের পর বছর, কারো কারো ক্ষেত্রে এক যুগ ধরে তাদেরকে বন্দি করে রাখা হতো এই আয়নাঘর। ফ্যাসিস্ট দানবের দয়া হলে কেউ কেউ হয়তো ছাড়া পেত, কিন্তু অধিকাংশই কখনো ফেরেনি। তারা কখনো ফিরবে কিনা কেউ জানে না, যেমন করে জানে না মায়ের ডাকে তুলি রহমান। তুলি রহমানের ভাই বিরোধী দলীয় নেতা সাজিদুল ইসলাম, জাহিদুল করিম তানভীর, আব্দুল কাদের ভুইয়া মাসুম, মাজারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, আল আমিন, এস এম আদনান চৌধুরী ও কাউসার সহ সর্বমোট ৮ জনকে নাখালপাড়া থেকে গুম করে ফেলা হয় ৪ই ডিসেম্বর ২০১৩ সালে। তারপর কেটে যায় এক যুগেরও বেশি সময়। আজও তারা কেউ বাড়িতে ফিরে আসেনি। বাবা ফিরে আসেনি তার মেয়ের কাছে, সন্তান ফিরে আসেনি তার মায়ের বুকে, ভাই ফিরে আসেনি তার বোনের কাছে। হারিয়ে যাওয়া এই বীর সন্তানদের নিয়েই আমাদের অবতারণা আয়নাঘর। আমি আছি আপনাদের সাথে শাহেদ শরীফ খান। কি ঘটেছিল তাদের জীবনে, কেন আর কিভাবে তারা গুম হলেন, ব্যক্তি জীবনে তারা কেমন মানুষ ছিলেন, গুমের পরে আজও কিভাবে বেঁচে আছে তাদের পরিবার, কেউ কি বলতে পারবে তারা কি আদৌ ফিরবে নাকি আর ফিরবে না? রাষ্ট্র সমাজ এই গুমের কি জবাব দেবে? জীবনমৃত এই পরিবারগুলো আর কতকাল প্রিয়জনের অপেক্ষাতে এইভাবে ধুকে ধুকে বাঁচবে? আমাদের উত্তর খোঁজা প্রয়োজন। আমাদের সাথে আপনি উত্তর খুঁজে নেবেন, বিবেকের কাছে প্রশ্ন করবেন, এ কোন বাংলাদেশে ছিলাম আমরা ১৫টা বছর? এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? পারবে কি জবাব দিতে রাষ্ট্র? পারবেন কি জবাব দিতে আপনি? যদি মনে হয় তুমি ভুল করেছ, এখানে একটু হঠাৎ ভালোবাসি, তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে ছাড়াও থাকতে পারি। আপনাদের তাকিয়ে তো কোনো মূল্যায়ন করেন না। আপনাদের সাথে সব কাউয়া জুড়ছে, কাউয়া। হাতেম ভাই, আমার কিন্তু কাউয়া কইবেন না। আমার একটা পারিবারিক এবং রাজনৈতিক ঐতিহ্য আছে। আর এই কথা টান দিয়ে নিয়ে নেয়, এই কথা আছে না, যার বলে যা ফল দিয়ে উঠে তা। আরে বাবা, সেই স্বাদ হয়েছে জানো, মনে হচ্ছে একেবারে আমার মায়ের হাতের রান্না, বিশেষ করে এই মাংস। এতদিন ধরে যে আমি কি রান্নাম, কোনোদিনও আমার শাশুড়ির মতো রান্না করতে পারলাম না। এই তুমি কি আমাকে ফকির মনে করো নাকি? আমার ইচ্ছে ছিল আমার মেয়েটাকে আমি ধুমধাম করে বিয়ে দেবো, কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি সেটা করতে পারিনি। তোমরা বেয়াদব, তোমরা ফকির, তোমরা সন্ত্রাসী, তোমরা আমার স্বপ্নটাকে পূরণ করতে দাওনি। এই আলাম, তোকে না করেছি এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলবি না, একদম চুপচাপ থাকবি। বলা নেই কও নেই, হুট করে তুমি ওনাকে নিয়ে চলে আসলে বাড়িতে, এভাবে কি কিছু হয়? চাচা, একটু বোঝার চেষ্টা করেন। একটা সমস্যা হয়ে গেছে, একটা সমস্যা করে ফেলেছে, এখন এর একটা সমাধান লাগবে না? লাগবে তো। এইভাবে কি সমাধান হয়? চাচা কথা বলেন, কথা বলে দেখেন, অবশ্যই সমাধান হবে। তাই বলে এইভাবে? চাচি, আপনি তো চাচাকে বোঝান তো, আমি কোনোভাবে তাকে বোঝাতে পারছি না। শোনো, কথা বাড়িয়ে লাভ নেই তো, বিয়াই মানুষ বাসায় আসছে, যাও ওনার সাথে গিয়ে কথা বলো, কথা বলে বিষয়টার একটা সুন্দর সমাধান করো, যাও তো। এই তো, এই কথাটাই চাচি আমি এতক্ষণ চাচাকে বোঝানোর চেষ্টা করছি, চাচা কিছুতেই বুঝবে না। থাক, তোমাকে আর বোঝাতে হবে না। তোমার ছেলে প্রত্যেকটা জায়গাতে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। এসো চাচি, আসো। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমাদের চাচা মানে আদনানের বাবা। আঙ্কেল, আপনি দাঁড়িয়ে কেন? আপনি বসেন না, বসেন।
আমি তো জায়গায় বসতে আসি নাই, আমি শুধু আমার মেয়েটাকে দেখতে আসছি। জানি না মামার মেয়েটা আমার কেমন আছে এই সংসারে, আমি শুধু দেখবো আর চলে যাব। আপনার মেয়ে আমাদের বাসাতে খুব ভালো আছে, তার যত্নার্থীর একটুও কমতি হচ্ছে না। আপনি বললেই তো হবে না, আমি আসছি দেখার জন্য, আমি দেখব তারপর চলে যাব। ডাক দেন আমার মেয়েকে। ঠিক আছে, আদনান, বৌমাকে নিয়ে আয় তো। আয়। মা, মা এদিকে আয়। বাবা, বাবা তুমি আসছো? বাবা তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দিও বাবা। মা, তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবা আমি ভালো আছি। সত্যি ভালো আছিস? হ্যাঁ তুমি ভালো আছো বাবা? না রে মা, আমি তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল। থাক। স্যার, নাখালপাড় ফাইলটা স্যার কমপ্লিট, সবকিছু দেওয়া আছে। ও ভেরি গুড। কি ব্যাপার, এদের নামে কোনো মামলা পাও নাই? জি না স্যার, কোনো মামলা নাই। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততা? না, সেটাও নাই স্যার। আচ্ছা, এই যে এই ছেলেটা, এই যে মাসুম, এ আইএসএসবি পরীক্ষা দিচ্ছে তাই না? জি স্যার, প্রিলিমিনারি শেষেও রিটেনের জন্য ওয়েট করছে। চান্স হয়ে গেলেই সেনাবাহিনীর সদস্য হবে। আর চান্স পাইছে। আচ্ছা, আর এই যে এই ছেলেটা, ও তো বিয়ে করছে তাই না এই ছেলেটা? জি স্যার, কয়েকদিনের মধ্যে বিদেশে চলে যাবে স্যার। বিদেশ আর যাওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার কাজ শেষ, খুব ভালো কাজ করছো। তুমি এখন যাও, বাকি টাকা তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সরি স্যার, একটা ছোট্ট প্রশ্ন করতাম, কোনো রিকনসিডারেশনের সুযোগ আছে কিনা? না, কোনো সুযোগ নাই, এভরিথিং হ্যাজ বিন ডান। ঠিক আছে স্যার, আসি। ওকে আঙ্কেল, এবার অন্ততপক্ষে একটু বসেন, বসে আপনার একটু কথা বলেন। না, আজকে আর আমি বসবো না, আমি অন্য আরেকদিন আসবো। আঙ্কেল, আমার মনে হয় আপনারা সবাই মিলে একটু কথাবার্তা বলেন। হ্যাঁ, কথাবার্তা বললে নিশ্চয়ই কোনো একটা সমাধান হবে, ভালোই হবে। বসেন। শোনেন, আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার মেয়ে যদি এভাবে পালিয়ে বিয়ে করত, তাহলে আমি কি মেনে নিতাম? নিশ্চয়ই মেনে নিতাম না। কিন্তু যেহেতু ওরা একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করে ফেলেছে, তাই আমিও অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মেনে নিয়েছি। এখন আপনি মেনে নিলে ভালো, আর যদি না মানেন চলেই যান, যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমরা হয়তো আমাদের আত্মীয়তাটা হারাবো, এই আর কি, এর বেশি বলার কিছু নাই। হ্যাঁ, চাচা তো সব বলেই ফেললেন, এখন আপনি সিদ্ধান্ত নেবেন। আঙ্কেল, আমি একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না। দেখেন, আপনার মেয়ের তো এই বাড়িতে বিয়ে হয়ে গেছে, এই বাড়ি এখন তার শ্বশুর বাড়ি। এনারা, ওর শ্বশুর শাশুড়ি এখন আপনার বেয়াই বেয়ান, একটা আত্মীয়তার বন্ধনে আপনারা বাধা পড়ে গেছেন। এই আত্মীয়তাকে যদি আপনি এখন অস্বীকার করেন, তাহলে তো আসলে কিছু করার থাকবে না, বরঞ্চ তিক্ততাই বাড়বে। আপনি, অসুবিধা নেই, আপনি সময় নেন আঙ্কেল, সময় নেন, ঠান্ডা মাথায় ভাবেন, ভেবে সিদ্ধান্ত নেন। প্লিজ বসেন।
বসো। তো আমাকে এখন কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না বিআই সাহেব, আমাদের সাথে 4টা ডাল ভাত খাবেন। যাক, তাহলে আলহামদুলিল্লাহ। এমনই একটি ভয়াবহ অস্ত্র নিয়ে তারা এগিয়ে আসছিল দেশের মানুষকে জিম্মি করার জন্য, গণতন্ত্রের টুটি টিপে ধরার জন্য। এই গুম নামক অস্ত্রের বিকল্প মনে হয় আর কিছুই ছিল না। কিন্তু সবাই কি আসলে এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিল? নিশ্চয়ই নয়। কিছু মানুষের বিবেক তো ছিল, সবাই তো আর তার বিবেক রাক্ষসের কাছে জমা দিয়ে দেয়নি। কিছু বিবেক তো তখনও ছিল ন্যায় অন্যায়ের চেতনায়। তুমি ওই দিকটা কন্ট্রোল করো, আমি দেখতেছি বিষয়টা। আসসালামু আলাইকুম এমপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি হাতেমের পোলা সবুজ না? জি ভালো ভালো, অনেক বড় হয়ে গেছো। তো তোমার আব্বা কেমন আছে? জি আমি ভালো আছি, আব্বাও ভালো আছেন। গুড। আচ্ছা, তোমার আব্বা তো ভুলেই গেছে, এখন আর এদিকে আসে না খুব একটা। আপনার আশেপাশের কাওয়াদের জ্বালায় আব্বা এখানে আর ভেরেন না। এই, সাবধানে কথা বলো। অপন পোলাপানের মতোই থাকো। বুঝি ঠান্ডা। এখন বলো তোমাদের কি লাগবে? আসলে এমপি সাহেব, এলাকাতে আমরা একটা টুর্নামেন্টের ব্যবস্থা করছি, এই জন্যই আসা। ভেরি গুড। তরুণ প্রজন্মের জন্য খুবই ভালো সংবাদ। আগামী 1 মাস ধরে এই টুর্নামেন্টটা হবে, আর বিজয় দিবসে আমরা খুবই ধুমধাম করে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা সেরে ফেলতে চাই। বাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তো তোমাদের কি কি লাগবে আমাকে জানিও, আমি সব ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আসলে এমপি সাহেব, এই অনুষ্ঠানে আমরা আপনাকে করব বিশেষ অতিথি, আর সুমন ভাই থাকবে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। এই পাগল না পাগলা কুত্তে কামড়াইছে তোমারে? আমগো লিডার হইব বিশেষ অতিথি, আর ওই সুমান্যা সে হইব প্রধান অতিথি। আজলামি পাইছো? তোমরা কি লিডারকে অপমান করার জন্যই টুর্নামেন্টের আয়োজন করেছো? না না, আমরা কাউকে অপমান করার জন্য আসিনি। আসলে এলাকার সকল প্রোগ্রামেই সুমন ভাই থাকে, আর খেলাধুলা জাতীয় যে কোনো টুর্নামেন্ট সুমন ভাই নিজে হাতেই অ্যারেঞ্জ করে, তাই সুমন ভাইকে নিয়েই আমার অত কথার দরকার নাই। আমগো লিডার কোনোভাবেই বিশেষ অতিথি হইব না, উনি হইব প্রধান অতিথি। আর যদি সুমান্যা এই আয়োজনে অংশগ্রহণই করতে পারবো না। আমরা সুমন ভাইকে নিয়েই কাজ করব। তোমার গুর্দার জোর তো কম না? ওই মিয়া, এই প্রোগ্রামই হইব না। প্রোগ্রাম করতে পারবে না। আমরা প্রোগ্রাম করব, আপনারা বাধা দেন। এই থামো, থামো। তোমরা যাও, তোমাদের সাথে আমার পরে কথা হবে। এই চল। যাও। পোলাপানের সাহস দেখলেন? শরীরের মধ্যে খালি গজ 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 করতেছে, অন্যায় কইতেছে একটা। দিনে দিনে বাড়িতেছে দেনা, শুধিতে হবে ঋণ। এবার বাতাস করা বদ্ধ কইরা ডিজ একটু ঘুমাও। আমি ঘুমাইলে কেডাই তোমাকে বাতাস করবো? আমাকে বাতাস লাগবো না। আরে না না, কি কও? আমার মেয়ে তো একটু গরম সহ্য করতে পারে না। আমি যদি বাতাস বন্ধ করি, ও তো সাথে সাথে ঘুম ভেঙে যাবো। ঠিকই কইছো, তোমার মাইয়াটা হয়েছে একেবারে তোমার মতো।
বাপকা বেটি গরম একেবারে সহ্য করতে পারে না। এরকম তো হইব, দেখতে হইব না কার বেটি। শুরু বাসা কি খুঁজে পাইছো? না, কোনো উপায় নাই, খুঁজতেছি তাই পাম। তোমার ভাবি আইজো আমার মেলাগুলা কথা শুনে গেছে। শোনো, ভাবির কথা এক কান্দে শুনবা আর এক কান্দে বের করবা, পাত্তা দিবা না, আর কিছু কইতেও যাবা না। সেরে তো করতেছি, দিনের পর দিন ওই একই কাজই করতেছি। তোমার ভাইটা এরকম হয়েছে কেন? এরা দুইজন কি দিয়ে তৈরি হয়েছে কত? আল্লাহ গো কি দিয়ে বানাইছে? আল্লাহ তো তারে মাটি দিয়ে বানাইছে, এক একজন মানুষ এক এক রকমের। বাদ দাও। শোনো বউ, তুমি আর আমার এই মায়া, তোমরা দুইজন ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ নাই। তোমরা দুইজনই আমার পৃথিবী। আমি যখন কাজে যাই, অনেক দূরে যাই, সারাক্ষণ মনটা না ছটফট করে, কখন বাড়ি আসো, কখন তোমাদের দেখো। আমার মেয়েটা কি খাইছে, ঘুমাইছে, তুমি কি খাইছো, কি করতেছো না করতেছো, শান্তি পাই না। এই ঘরে আসলে তোমাকে দেখলে শান্তি পাই। আমি যত দূরে যাই না কেন, আমার কলিজা তো এইখানেই থাকে। আমারও তোমার কথা খুব মনে পড়ে জানো। সারাটা দিন আমি মায়ের ডালে নিয়ে থাকি, সারাক্ষণ মনে হয় তুমি এত কষ্ট করো আমাকে লিগা, আমাকে ভালো রাখার জন্য। সারাদিন খায়া না খায়া কতটা কষ্ট করতে হয় তোমার। চলো একটা কাজ করি, একদিন তুমি আমি আমার মায়া আমরা তিনজন মিলা সাড়ে গাড়িতে করে ঘুরে আসি। হাসাই, কিন্তু স্যার দিব গাড়ি? দিব না কেন, আমার স্যার খুব ভালো আর আমারে খুব স্নেহ করে। আমি কইলেই না করব না, দিব দিব, আমার বিশ্বাস আছে। তাহলে চলো যাই, খুব মজা হইব। তাহলে শুক্রবারে যাই। স্যার শুক্রবারে বাসায় থাকে, বাইরে যায় না। ওই দিন স্যাররে বলে গাড়িটা নিয়ে বাইরে হবো। আচ্ছা, কই ঘুরতে যাবো কত? জানি না, কোথাও একটা, কিন্তু ঘুরতে যাবো। কতদিন হয়ে গেল মায়াটা কোথাও ঘুরতে যায় না। আচ্ছা ঠিক আছে, জায়গা আমি বের করতেছি। মানে এটা ঠিক হলো, আমরা তিনজন একসাথে ঘুরতে যাবো। আর শোনো, আমরা তিনজন ঘোরাঘুরি কইরা একসঙ্গে ফুচকা খামো, চটপটি খামো, আর মায়েরারে হাওয়াই মিঠাই কিনে দেবো, বেলুন কিনে দেবো, ও খুব খুশি হইব। খুব মজা হইব, তাই না? এই দেখো কারেন্ট আইরা বসতে, আর তোমার কষ্ট করে বাতাস করা লাগবে না, তুমি একটু ঘুমাইতে পারবা। যাই, লাইটটা অফ করে দিয়ে আসি। দুধটা খায় নেয়। থ্যাংক ইউ আম্মা। ও দুধ আনছো? কি রে, দুধ খাবি? তুমি খাও ভাইয়া, খাও দে। বাবা, তোর তো ক্ষুধা লাগছিল বাবা, আমি তো দুটা রুটি বানাই দিই। লাগবে না মা, এই যে টোস্ট বিস্কিট আছে না, এটা খাবো। আচ্ছা, এই যে টোস্ট বিস্কিট অনেকভাবে খাওয়া যায়। বসে আছো কেন মা? যাও ঘুমাই পড়ো, যাও যাও না মা, ঘুমিয়ে পড়ো। আমার পড়া শেষ হলে আমি ঘুমাই পড়বো। যাও ঘুমাই পড়িস বাবা, রাত করিস না। রাত জাগবো না মামা, যাও ঘুমাই পড়িস। হুম হুম হুম।
গত কয়েকটা পর্বে আমরা ভিকটিম পরিবারগুলোকে নিয়ে কথা বলেছি। আপনাদের হয়তো মনে হতে পারে আমরা কেন এই পরিবারগুলোকে নিয়ে কথা বলছি। একটাই কারণ, আপনাদেরকে জানাতে চাই এবং বোঝাতে চাই এই পরিবারগুলো খুবই সাধারণ। যে মানুষগুলি গুম হয়েছে তারা ছিল খুব সাধারণ পরিবারের সন্তান। সুমন ছিল তার মায়ের একমাত্র চোখের মণি। মাসুম ছিল খুবই স্ট্রাগল পরিবারের ছেলে, মেধাবী, আর্মিতে পরীক্ষা দিয়েছিল। সে হয়তো হতে পারত মিলিটারি অফিসার, দেশকে সুরক্ষার কাজে লাগত। আদনান ছিল একজন প্রেমিক স্বামী, যে কিনা কদিন পরেই বিদেশে পাড়ি জমাতো জীবিকা নির্বাহের আশায়। আলামিন, রানা এরা সবাই ছিল একজন ছাত্র। কাউসার খুবই সামান্য একজন ড্রাইভার, এর বেশি কিছু না। এরা কেউ সন্ত্রাসী না, মাদক কারবারি না, চোরা কারবারি না, রাষ্ট্রদ্রোহী কোনো কাজও এরা করেনি, কোনো মামলাও এদের বিরুদ্ধে নেই। কিন্তু নিদারুণ নিয়তি এদের দিকে ঠিকই এগিয়ে আসছে। আচ্ছা, তুমি কি মনে করে তুমি বিরোধী দল করবো? দেখো আব্বা, তুমি নিজেও জানো বিরোধী দলের বিরুদ্ধে এই যে গুম, খুন, জুলুম, হুলিয়ার এসব আমার ভালো লাগতেছে না। আমি দেশের জন্য কাজ করতে চাই, দেশের মানুষকে বাঁচাতে হবে। আর দেশের মানুষই যদি না বাঁচে তাহলে দেশ দিয়ে আমি কি করবো? ইওর এক্সেলেন্সি, ওইখানে যে ছেলেটি আছে সেটা আপনার নিরাপত্তার জন্য থ্রেট। তার নাম হচ্ছে সাজিদুল ইসলাম সুমন। উই ওয়ান্ট টু এলিমিনেট হিম। কত বড় সাহস তোমার, তুই এমপি সাহেবের মুখে মুখে কথা বলো? আমি এখানে আপনাদের সাথে বেয়াদবি করার জন্য আসিনি। আমার যেটা ইচ্ছা আমি করব। আর আপনাদের কিছু বলার আছে? তুমি না রাজনীতিটা ছাইরা দাও, বরং তুমি কয়দিনের জন্য একটু বিদেশ যাই ঘুরে আসো। কি বলো তুমি এটা? না না, তুমি এটা কি বলতেছো? আমি সুমন, তুমি আমার ওয়াইফ হয়ে তুমি এরকম একটা কথা বলতে পারো? আমি বিদেশ চলে যাবো, পালিয়ে যাবো? ফাইলটা তোমরা দুজনে খুব ভালো মতো স্টাডি করবা। ওই ফাইলের উপর ডিপেন্ড করে আমাদের কাজ করতে হবে। ইয়েস স্যার। স্যার, আমরা কি এলিমিনেট প্রসেসে যাবো স্যার? হ্যাঁ,